বানিয়াচংয়ে বাছাই করে পুলিশ হত্যা কী ঘটেছিল সেই দিন। আজকে বিবিসি বাংলা একটি নির্মম হত্যাকাণ্ড নিয়ে তারা রিপোর্ট করেছে। তারা বলছে বাংলাদেশের বৃহত্তম গ্রাম বানিয়াচংয়ে 5ই আগস্টের অভ্যুত্থানের দিনে সংঘর্ষ, থানায় হামলা, পুলিশের গুলিতে গ্রামবাসীর মৃত্যুর পর সেনাবাহিনী প্রশাসনের সঙ্গে বিক্ষুব্ধ গ্রামবাসীর পুলিশ হত্যার দাবি নিয়ে দর কষাকষির এক নজিরবিহীন ঘটনা ঘটে। ওই দিন বিক্ষুব্ধ লোকজন বানিয়াচং থানায় আক্রমণ চালিয়ে অস্ত্র, লুট, অগ্নিসংযোগ করে এবং অর্ধশতাধিক পুলিশকে অবরুদ্ধ করা হয়। এর আগে সেখানে পুলিশের গুলিতে অন্তত 8 জন গ্রামবাসী নিহত হয়। পুলিশের গুলিতে মৃত্যুর পর হাজার হাজার গ্রামবাসী থানা ঘেরাও করে সেখানে থাকা সব পুলিশকে হত্যার হুমকি দেয়। দিনভর আলাপ আলোচনার পর গভীর রাতে পুলিশ সদস্যদের থানার ভেতর থেকে উদ্ধারের সময় এসআই সন্তোষ চৌধুরীকে বাছাই করে ছিনিয়ে নিয়ে থানা চত্বরে পিটিয়ে হত্যা করা হয়। পরদিন 6 আগস্ট তার মরদেহ থানার সামনে একটি গাছে ঝুলিয়ে রাখা হয়। বানিয়াচংয়ে বিক্ষুব্ধ জনতা শেষ পর্যন্ত সন্তোষ চৌধুরীকে জনতার হাতে তুলে দেওয়ার দাবিতে অনড় অবস্থানে ছিল বলে জানান প্রত্যক্ষদর্শী এবং স্থানীয়রা। সেনাবাহিনীর সঙ্গে জেলার এসপি, ডিসি এমনকি গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতৃবৃন্দ একযোগে উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করছিল, কিন্তু সন্তোষ চৌধুরীকে শেষ পর্যন্ত রক্ষা করতে পারেননি। ঘটনার একজন প্রত্যক্ষদর্শী বিবিসি বাংলাকে বলেন, প্রথমে তারা সব পুলিশকে চাইতেছিল মারার জন্য, কিন্তু সেনাবাহিনী দেয় নাই। এক পর্যায়ে তারা বলছিল যে সন্তোষকে না দিলে আমরা রাস্তা ছাড়ব না, আপনারা একজনকেও নিয়ে যেতে পারবেন না। ওই দিন থানায় অবরুদ্ধ অর্ধশতাধিক পুলিশ সদস্যকে উদ্ধার করে নিরাপদে হবিগঞ্জে সরিয়ে নেয় সেনাবাহিনী। বানিয়াচং থানা থেকে সেদিন সেনা সহায়তায় উদ্ধার হওয়া একজন পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আবু হানিফ বিবিসি বাংলাকে বলেন, তারা যে বেঁচে ফিরবেন সেটা ভাবতে পারেননি। সেনাবাহিনী এদের সঙ্গে আলোচনা করছে যে একটা লোককে কেমনে আমরা দেই, পরে আর উপায় না পাইয়া আটকাতে পারে নাই। আমরা ভাবছিলাম তার থানার ভেতরে রাইখা আমাদের উঠাইয়া তারপরে সেনাবাহিনী একটা কিছু করবে। সেনাবাহিনী হয়তো তাকে এসকর্ট করে নিবে, কিন্তু দেখা গেছে যে সে সন্তোষ যখন থানার ভেতর থেকে বের হয়ে লাইনে দাঁড়াইছে তখনই পাবলিক তাকে তাবা মেরে নিয়ে গেছে। ওই ঘটনার ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর, আইএসআর ও পুলিশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ চেষ্টা করেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। এসআই সন্তোষকে কেন টার্গেট করা হলো তার পেছনে দুটি বিষয় কাজ করছে। প্রথমে 5ই আগস্ট গুলি করা এবং এলাকায় পুলিশ হিসেবে তার অতীত ভূমিকা। উদ্ধার হওয়া পুলিশ কর্মকর্তা জানান, ওই দিন গুলি চালিয়ে একাধিক মানুষ হত্যার দায়ে সন্তোষ চৌধুরীকে অভিযুক্ত করা হয়। এছাড়াও অতীতের কিছু কর্মকাণ্ড নিয়েও একটি অংশ তার উপর ক্ষুব্ধ ছিল বলে জানান এলাকার লোকজন। বানিয়াচংয়ের স্থানীয় একজন ব্যবসায়ী বলেন, তার উপর কিছু মানুষের ক্ষোভ ছিল। সে অনেক মানুষরে জ্বালাইছে। আওয়ামী লীগ ভিন্ন আসিল তাদের ধরছে, টাকা পয়সা আদায় করছে, তার প্রতি ক্ষোভ ছিল। থানার কাছে গ্রামের একজন বাসিন্দা অবশ্য তিনি ভিন্ন দৃষ্টিকোণ থেকে সন্তোষকে টার্গেট করার বিষয়টি সামনে আনেন। তার ভাষায়, সাধারণ মানুষের জন্য সন্তোষ ভালো মানুষ ছিলেন। থানা থেকে সে মাদকের বিরুদ্ধে অভিযান চালাইত, মাদক ব্যবসায়ীরা যারা আছে তাদের সে গ্রেপ্তার করত, আইনের আওতায় আনত।
কোর্টে প্রেরণ করত। একজন যদি ব্যবসার মধ্যে ক্ষতি করে তারে চাইব জড়ানোর লাগে। যারা মাদকের ব্যবসা করে তারাই উঠল সন্তোষ চাই। অন্যদিকে কোন পর্যায়ে গুলি করতে গেলেন এ প্রশ্নে থানা তৎকালীন পরিদর্শক তন্দ আবু হানিফ বলেন, তাৎক্ষণিকভাবে সন্তোষ ভেবেছিল গুলি করলে ওরা চলে যাবে। হাজার হাজার মানুষ থানা ঘেরাও করে ইট পাটকেল মারতেছিল, থানা পুড়াইয়া দিছিল। যে দোতলা বিল্ডিং তারা প্রত্যেকটা রুম আগুন ধরিয়ে পুড়াইয়া দিছিল। নিচতলায় আগুন, উপরতলায় একটা রুমে আমরা বন্দি ৬০-৬৫ জন লোক। নিচে অস্ত্রাগার পড়তেছিল আর ধোঁয়া আমাদের চোখে মুখে লাগতেছিল। হয়তো আর 10-15 মিনিট থাকলে আমরা শ্বাসকষ্টে মারা যাইতাম। সিরাজগঞ্জের এনায়েতপুরের মতো ঘটনা ঘটতো আর কি। ৫ই আগস্টে সেনাবাহিনী প্রশাসনের উপস্থিতি পরেও সন্তোষকে কেন রক্ষা করা গেল না, সেরকম জিজ্ঞাসা রয়েছে তার পরিবারের। তার বাবা বিবিসি বাংলাকে বলেন, সেনাবাহিনী উদ্ধার করতে গেছে আমরা শুনেছি, তো যাওয়ার পর অন্যেরা সবাই আসছে, ও একাই রয়ে গেছিল। প্রশ্ন জাগে কিন্তু সদুত্তর পাই না। সন্তোষ চৌধুরীর পরিবারের একমাত্র ছেলে, মৃত্যুর 10 মাস আগে তার বিয়ে হয়। মৃত্যুর 3 মাস পরে তার একটি সন্তান হয়েছে। সন্তোষের মা বিবিসি বাংলাকে বলেন, আমার ছেলে তো চাকরিতে গেছিল, চাকরি করছিল। এটা তো আমার মা হইয়া অনবরত প্রশ্ন জাগে যে সব বাঁচলো, আমার ছেলে কেন বাঁচলো না, কেন আসলো না। বানিয়াচং থানায় হামলা এবং পুলিশ হত্যায় গত বছর 22শে আগস্ট পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। সে মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে বানিয়াচং থানার পুলিশ কর্মকর্তা জানান, মামলার তদন্তের অগ্রগতি সামান্য, কোনো গ্রেপ্তার নেই। এরকম ঘটনা শুনে বিস্ময় প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন বলেন, ও মাই গড, এটা তো হতে পারে না, হয়তোবা পুলিশটা দোষী, হয়তোবা ওই পুলিশ অনেক বাড়াবাড়ি করেছে। বিচার করে তাকে শাস্তি দেন, দিয়ে জেলে রাখেন, এটাই তার শাস্তি। আপনি যদি তাকে মেরে ফেলেন, আপনি তো একটা অনাকারীকে উৎসাহিত করলেন। 24-এর গণঅভ্যুত্থানের সময় বাংলাদেশে পুলিশের কমপক্ষে 44 জন সদস্য নিহত হন বলে সরকারি সূত্রে জানানো হয়। ওই পুলিশ সদস্যদের অনেকেই সহিংস হত্যার শিকার হন। বিভিন্ন স্থানে এমনকি থানার মধ্যে আক্রমণের মুখে পড়েছিলেন পুলিশ সদস্যরা। জুলাই আগস্টের বেশ কয়েকজন পুলিশকে পিটিয়ে মেরে ঝুলিয়ে রাখা হয়। পুলিশের উপর মানুষের ব্যাপক ক্ষোভ কাজ করছিল, কিন্তু তার জন্য এভাবে হত্যা কাম্য নয় বলে মনে করেন আইন বিশেষজ্ঞ এবং মানবাধিকার আইনজীবী এলিনা খান বিবিসি বাংলাকে বলেন, আমার মনে হয় ওই বিষয়টা তদন্ত হওয়া উচিত এবং যারা সম্পৃক্ত তাদের বিচারের আওতায় আনা উচিত। একটা হত্যা যেটাই হোক না কেন, সব কিছুরই কিন্তু একটা ডায়েরি থাকা উচিত এবং সেটা লিপিবদ্ধ হওয়া উচিত। সেটা থেকে কি ঘটনা ঘটেছিল তার তদন্ত হোক, চার্জশিট হোক অথবা ফাইনাল রিপোর্ট হোক, যেটাই হোক না কেন সেটার কিন্তু থাকা উচিত। কারণ এটা তো ইতিহাস, এই ইতিহাস অনেক বছর যাবে। থানায় মামলা চালিয়ে পুলিশ মেরে ফেলার ঘটনা, মামলার অগ্রগতি নেই। এছাড়াও 2024 সালের অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক নির্দেশনায় এক প্রকার দায়মুক্তি দেওয়া হয়েছে বলেও সমালোচনা রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান বিবৃতির খবর দেখিয়ে বলেন, মামলা করতে পারবেন না, গ্রেপ্তার করা যাবে না, হয়রানি তো প্রশ্নই ওঠে না, এটাই তো দায়মুক্তি। 15 জুলাই থেকে শুরু করে 8 আগস্ট পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে সেটা কি আপনার আইনের লঙ্ঘন?
সেটাকে আপনারা এমন কোনো ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে যে আপনি সেটাকে দায়মুক্তি দিলেন? সুতরাং অনেকগুলো প্রশ্নের কিন্তু আমরা কোনো উত্তর পাই না। এ ধরনের দায়মুক্তি টিকবে কিনা এমন প্রশ্নে মিস্টার রহমান বলেন, যদি কোনো ফৌজদারি অপরাধ করে থাকে সেক্ষেত্রে দায়মুক্তি দেয়া যায় না, এগুলো টিকবে না। 24-এর আন্দোলনে সরকারি হিসাবে সিলেট বিভাগে পুলিশের একজনই হত্যার শিকার হন, তিনি এসআই সন্তোষ চৌধুরী। বানিয়াচং থানায় হত্যা মামলা হলেও সন্তোষের পরিবার এ বিষয়ে খুব একটা আগ্রহী নন। পরিবারটি জানা একমাত্র ছেলের মৃত্যুর পর তারা নানান সংকটে রয়েছেন। একাধিক নিহত পুলিশ পরিবারের সঙ্গে কথা বললে তারা জানিয়েছেন বেশিরভাগ পরিবার এখনও ট্রমা কাটিয়ে উঠতে পারেননি। অনেকের স্বজনের সঙ্গে যে ঘটনা ঘটেছে সেটা তারা ভুলে থাকার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। পুলিশের আন্দোলনে পুলিশ হত্যাকাণ্ডের বড় ঘটনা ছিল 24-এর আন্দোলনে পুলিশ হত্যাকাণ্ডের বড় ঘটনা ছিল সিরাজগঞ্জের এনায়েতপুর থানায়। সেখানে পুলিশের 15 জনকে হত্যা করা হয়। এনায়েতপুর থানার একজন পুলিশ কর্মকর্তা কন্যা বিবিসিকে বলেন, তিনি নিজেই পিতার মরদেহ শনাক্ত করতে থানায় গিয়েছিলেন। তিনি বলেন, সেদিনের পরিস্থিতি ভাষায় বর্ণনা করার মতো নয়, বলার মতো না। যেমন মনে করেন ধান পাট যেমন পালা দেয়, এরকম একটার উপর একটা এইভাবে থানার পিছনে গাদি দিছে, কারো লাশ চেনা যাচ্ছিল না, মুখ মাথা পেটে ঘিলু পর্যন্ত বের হয়ে আসতেছিল। এমন বিভৎস দৃশ্য বর্ণনা করা যায় না। একটা আঙ্কেল নামাজ পড়ে আসছিল, তাকে মসজিদের সিঁড়ির উপরেই মেরে ফেলে রাখছিল। কেন বিনা অপরাধে এভাবে হত্যা করা হলো, এভাবে প্রশ্ন তুলে পুলিশ পরিবার হিসেবে তার শেষ কথা হলো, আমরা এটার বিচার চাই। বিবিসি বাংলা আজ এই রিপোর্টটি করেছে। আমরা চাই সঠিক তদন্ত করে সন্তোষের পরিবার বিচার পাক। আমরা চাই সন্তোষের পরিবার বিচার যেন পায়।